আজ আমরা শুরু করব স্মৃতিবিজ্ঞান এই অধ্যায়টি। এই অধ্যায়টি একদম দেখবে বইয়ের প্রথম দিকে আছে এবং প্রথম যে চ্যাপ্টারটি আমাদের এখানে আছে তার ভৌত রাশি এবং পরিমাপ, এর পরেরটাই হলো স্মৃতিবিজ্ঞান। এই অধ্যায়ে আমরা বস্তুর গতি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা এখানে একটা জিনিস দেখে নেব যে স্মৃতিবিজ্ঞান এর বিষয় আশয়গুলো কি আছে। প্রথমে দেখো যে আমরা প্রথম দেখব বলবিজ্ঞান। বিজ্ঞানের যে শাখায় বস্তুর গতি সম্পর্কে এবং গতিশীল বা স্থির বস্তুর উপরে বলের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে বলবিজ্ঞান বলে। আমরা স্মৃতিবিজ্ঞান শুরু করব এই বলবিজ্ঞান থেকেই। দেখো আবার বলছি, বিজ্ঞানের যে শাখায় বস্তুর গতি সম্পর্কে বা এবং গতিশীল বা স্থির বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে যে আলোচনা, সেই অধ্যায়টিকে বলা হবে বলবিজ্ঞান। দেখো বলবিজ্ঞান আমরা এখানে দেখিয়েছি, এর দুটি ভাগ দেখিয়েছি, একটা হলো গতিবিজ্ঞান এবং একটা হলো স্থিতিবিজ্ঞান। তাহলে বলবিজ্ঞানটা কি হলো? কোনো বস্তু স্থির বা গতিশীল যাই হোক তার উপরে বলের প্রভাব সম্পর্কিত যে আলোচনা, যে পাঠ, সেটাকেই বলা হচ্ছে বলবিজ্ঞান। বলবিজ্ঞানের দুটি ভাগ দেখানো হয়েছে, দেখো গতিবিজ্ঞান এবং স্থিতিবিজ্ঞান। এই গতিবিজ্ঞানের আবার দুটি ভাগ, একটাকে বলবো স্মৃতিবিজ্ঞান, অপরটিকে চলবিজ্ঞান। দেখো প্রথমে দেখো গতিবিজ্ঞান। এই শাখায় বস্তুর গতি সম্পর্কে এবং গতিশীল বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। এখানে দেখো এই যে গতিবিজ্ঞান, বস্তুর গতি সম্পর্কে আলোচনা করা হবে এবং বস্তুর গতির উপর বা বস্তুর উপর বলের প্রভাব বা গতিশীল বস্তুর উপর বলের প্রভাব নিয়ে এখানে আলোচনা করা হয়। তাহলে এটা হচ্ছে গতিবিজ্ঞান। আর স্থিতিবিজ্ঞান কোনটা? বিভিন্ন বলের ক্রিয়ায় বস্তুর সাম্যাবস্থা নিয়ে যে অধ্যায়ে আলোচনা করা হয় সেইটা হচ্ছে স্থিতিবিজ্ঞান। বিভিন্ন বলের ক্রিয়ায় কোনো বস্তুর সাম্যাবস্থা এবং তার শর্তাবলী, কোনো স্থির বস্তু বা বিভিন্ন বলের ক্রিয়ায় বস্তুর যে সাম্যাবস্থা এবং তার শর্তাবলী, এগুলো যার মধ্যে আলোচনা করা হবে সেইটা হচ্ছে স্থিতিবিজ্ঞান। তাহলে আমরা দেখলাম স্থির বা গতিশীল যে কোনো বস্তুর উপর বলের প্রভাব, এই সম্পর্কে যে আলোচনা, সেটা হচ্ছে বলবিজ্ঞান। বলবিজ্ঞানের দুটি ভাগ, গতিবিজ্ঞান এবং স্থিতিবিজ্ঞান। গতিশীল বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কিত যে আলোচনা, সেইটাকে বলা হচ্ছে গতিবিজ্ঞান। এবং কোনো বস্তুর উপর বিভিন্ন বলের ক্রিয়ায় বস্তুর যে সাম্যাবস্থার সৃষ্টি হয়, সেইটা নিয়ে যে আলোচনা করা হয় সেইটাকে বলা হচ্ছে স্থিতিবিজ্ঞান। এবার আমরা দেখব স্মৃতিবিজ্ঞান, যেটা আমরা আলোচনার মূল বিষয়। দেখো এই অংশে বস্তুর গতি বর্ণনা করা হবে, কিন্তু গতির কারণ কি সেটা অনুসন্ধান করা হয় না। অর্থাৎ এই স্মৃতিবিজ্ঞান অধ্যায়ে কোনো বস্তুর গতি নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ বস্তুর সরণ, ত্বরণ, গতিবেগ, মন্দন ইত্যাদি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে। কিন্তু গতির কারণ কি, অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর গতি হবে বা গতি কমে যাবে বা গতি বেড়ে ত্বরণ হবে, এই বাইরে থেকে প্রযুক্ত বলের প্রভাবটা নিয়ে এখানে আলোচনার অবকাশটা কম। এবারে দেখো বস্তুর উপর বস্তুর ভর এবং তার উপর প্রযুক্ত বল নিয়ে এই অধ্যায়ে কোনো আলোচনাটা নেই। ক্লিয়ার হলো? এবার দেখো চলবিজ্ঞান। এই অংশে গতির বিশুদ্ধ কারণ, সেটা নিয়ে আলোচনা করা হবে এবং বিশ্লেষণ করা হয়, এবং বস্তুর উপর ভর এবং বলের প্রভাব কি সেটা চলবিজ্ঞান অধ্যায়ে আলোচিত হবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো? মানে প্রথমে আমরা দেখব বলবিজ্ঞান।
বলবিজ্ঞানের মধ্যে আমরা কি পেলাম, সেটা হচ্ছে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বা স্থির বা গতিশীল বস্তুর উপরে প্রযুক্ত বল এবং তার গতির প্রভাব ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। আর গতিবিজ্ঞান কোনো বস্তুর উপর, গতিশীল বস্তুর উপরে বা গতিশীল বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা করা হবে। আর স্থিতিবিজ্ঞান কোনো বস্তুর সাম্যাবস্থা প্রযুক্ত বলের সাহায্যে কিভাবে লব্ধি নির্ণয় করে তার সাম্য নির্ণয় করা যায় এবং এই সাম্যাবস্থার শর্তগুলি কি সেগুলো এখানে আলোচনা করা হবে। গতিবিজ্ঞানের দুটি অধ্যায় দেখো, একটা হলো স্থিতিবিজ্ঞান, অপরটা চলবিজ্ঞান। স্থিতিবিজ্ঞানে বস্তুর গতি বর্ণনা করা হবে, কিন্তু গতির কারণ কি অর্থাৎ প্রযুক্ত বলের যে প্রভাবগুলি বা ভরের প্রভাবগুলি এগুলো এখান থেকে নির্ণয় করা হবে না। চলবিজ্ঞানের মধ্যে কি আছে, বিভিন্ন বলের ক্রিয়ায় কোনো বস্তুর সাম্যাবস্থা, কোনো বস্তু গতির আলোচনা এবং বিশ্লেষণ ইত্যাদিগুলো এখানে করা হবে। এটা হলো চলবিজ্ঞান। এখন আমরা শুরু করব স্মৃতিবিজ্ঞানের অংশটুকু। দেখো, এই যে বিষয়গুলো এখানে আমরা আলোচনা করছি, এই আলোচনার বেশিরভাগ অংশটুকু ক্লাস 8, 9, 10 মধ্যে কিছু ছিল, আমরা সেইগুলো কি আবার নতুন করে কিছু আলোচনায় নিয়ে আসব, কারণ এইগুলো এই অধ্যায়ে আছে। এবার দেখো, প্রথম আমরা দেখব স্থিতি এবং গতি। তোমরা সকলেই এগুলো জানো, কিন্তু তার সত্ত্বেও আমরা আবার একবার বলছি যে কোনো বস্তুর স্থিতি বলতে ঠিক কি বোঝাচ্ছে। স্থিতি বলতে বোঝায় যে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন না করে তাহলে সেই বস্তুর যে অবস্থা তাকে বলা হয় স্থির, বা বস্তুটাকে বলা হবে স্থির বস্তু। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে বস্তুটিকে স্থির বস্তু বলে এবং তার অবস্থাকে বলা হচ্ছে স্থিতি। তাহলে কি বললাম, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বস্তুর যদি অবস্থান বা স্থান পরিবর্তন না করে তাহলে তার অবস্থাকে বলা হবে স্থিতি আর বস্তুটিকে বলা হবে স্থির বস্তু। আর গতি বলতে তাহলে কি বোঝায়, কোনো একটি বস্তু যদি সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে তাহলে সেই বস্তুকে বলা হয় গতিশীল বস্তু এবং বস্তুর অবস্থাকে বলা হচ্ছে গতি। অর্থাৎ বলা যায় সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তনই হলো বস্তুর গতি। তাহলে গতিশীল বস্তু কাকে বলছি, যে কোনো একটি বস্তু অবস্থান পরিবর্তনের হয় সময়ের সঙ্গে সঙ্গে, এটা হচ্ছে এই বস্তুটাকে বলা হবে গতিশীল বস্তু। এখন কোনো বস্তু গতিশীল এবং কোনো বস্তু স্থির, এই বিষয়টা যখন আমরা দেখতে যাচ্ছি তখন দেখো ভালো করে যে কোনো একটা বস্তুকে ধরো আমরা স্থির হিসেবে দেখছি। ধরো পৃথিবী পৃষ্ঠে ধরো একটা পাথরের টুকরো বা একটা গাছ স্থির অবস্থায় আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দেখা যাবে যে পৃথিবী নিজে ঘূর্ণনশীল, নিজের অক্ষের চারিদিকেও ঘোরে এবং সূর্যের চারিদিকেও ঘোরে। তাহলে দেখা যাচ্ছে কোনো একটা বস্তু পৃথিবী পৃষ্ঠে যেটা থাকে সেটা যদি আমরা স্থির হিসেবে দেখতে পাই সেটা কিন্তু প্রকৃত অর্থে স্থির বস্তু বলা যায় না, কারণ পৃথিবী যদি ঘোরে তাহলে বস্তুটাও পৃথিবীর সঙ্গে সঙ্গে ঘোরে এবং সূর্যের চারিদিকে পৃথিবী যেমন গতিশীল অবস্থায় থাকে, তাহলে বলা যেতে পারে পৃথিবী পৃষ্ঠে আমরা যে বস্তুটিকে স্থির অবস্থায় দেখছি সেই বস্তুটাও কিন্তু পৃথিবীর সঙ্গে সঙ্গেই স্থান পরিবর্তন করছে। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের থেকে আমরা কোনো একটা বস্তুকে স্থির দেখলেও পৃথিবীর বাইরে থেকে যখন কোনো বস্তুকে দেখা হবে বা সূর্য থেকে যদি আমরা দেখতে পারতাম তাহলে আমরা দেখতে পেতাম যে পৃথিবী পৃষ্ঠের সকল বস্তুই গতিশীল অবস্থার মধ্যে আছে। তাহলে যে বস্তুটিকে আমরা স্থির বস্তু বলে দেখছি প্রকৃতপক্ষে সেই বস্তুটা স্থির অবস্থায় থাকে না। তাহলে আমরা স্থির অবস্থায় দেখছি বলে এটাকে স্থির বস্তু হিসেবে বলছি, কিন্তু প্রকৃতপক্ষে বস্তুটি স্থির নয়। আবার লক্ষ্য করে দেখো যে ধরো একটি স্টেশন থেকে দুটি ট্রেন একই সঙ্গে একই দিকে যদি একই গতিবেগে গতিশীল হয় এবং পাশাপাশি চলতে থাকে
তখন একটি ট্রেনের ভিতরে বসে অপর ট্রেনের যাত্রীদের বা অপর ট্রেনের ভিতরের বস্তুগুলিকে স্থির অবস্থায় দেখা যায়। কিন্তু আমরা সকলেই জানি দুটোই একসঙ্গে গতিশীল অবস্থায় আছে। তাহলে আমরা পৃথিবী পৃষ্ঠের মধ্যেই গতিশীল বস্তুকে আপাতভাবে স্থির হিসেবে দেখি। তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটি বস্তু যখন আমরা স্থির দেখছি, সেই বস্তুটা আমাদের সাপেক্ষে স্থির হলেও অন্য কোনো বস্তু বা অন্য কোনো কিছুর সাপেক্ষে তার গতিশীলতা থাকতে পারে। ঠিক অনুরূপভাবে গতিশীল বস্তু আমরা স্থির বলে মনে করতে পারি। যেমন দেখো, পৃথিবী আমরা জানি যে আহ্নিক গতি এবং বার্ষিক গতি দুটোই আছে, এবং তার ফলে পৃথিবী অবশ্যই একটি গতিশীল বস্তু বলা যায়। এবং তা সত্ত্বেও দেখো, পৃথিবী পৃষ্ঠে থাকাকালীন আমরা মনে করছি যে পৃথিবী পৃষ্ঠ স্থির, এটাকে গতিশীল দেখতে পাওয়া যায় না। তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটি বস্তু স্থির এবং কোনো একটি বস্তু গতিশীল, এমনভাবে গতিশীল আর স্থির বস্তুকে পাওয়া যায় না যে সকল বস্তুর সাপেক্ষে স্থির বা সকল বস্তুর সাপেক্ষে গতিশীল। যেমন দেখো, পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে একটি গাছ, একটি পাথরের টুকরোকে স্থির বলা গেলেও সূর্যের থেকে আমরা যদি হিসেব করি তাহলে বস্তুকে গতিশীল লাগে। তাহলে দেখা যাচ্ছে যে একই বস্তু সকল বস্তুর সাপেক্ষে স্থির বা সকল বস্তুর সাপেক্ষে গতিশীল হতে পারে না। তাহলে এই যে বিষয়টা, এটাকে বলা হয় যে কোনো বস্তুর ক্ষেত্রে পরম গতিশীল বলে কোনো কিছু নেই, এবং মহাবিশ্বে পরম স্থির বস্তু বলেও কিছু নেই। তাহলে পরম স্থির বস্তু নেই, পরম গতিশীল বা চরম গতিশীল বস্তু বলেও আমাদের এখানে কিছু পাওয়া যাবে না। তাহলে কোনো বস্তুর স্থির বা গতিশীল বস্তুর বিশ্লেষণ কী করে করব? আমরা যখন কোনো একটা বস্তুর সাপেক্ষে স্থির বা গতিশীল বস্তু বিশ্লেষণ করি, তখন এই যে বস্তুর সাপেক্ষে তাকে বলা হচ্ছে নির্দেশতন্ত্র। আমরা এখানে শুরু করলাম নির্দেশতন্ত্র বলতে কি বোঝাচ্ছে। এই বিষয়টাই এখন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টা আগে খুব একটা আলোচিত হয়নি। ভালো করে লক্ষ্য করে দেখো, কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাহায্যে। কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় পারিপার্শ্বিক কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে। এই যে অন্য বস্তু বা বস্তু সামগ্রী, তাকে বলা হচ্ছে নির্দেশতন্ত্র। উদাহরণ দিই, দেখো, পৃথিবী পৃষ্ঠ হলো একটি সুবিধাজনক নির্দেশতন্ত্র, কারণ পৃথিবী পৃষ্ঠে অবস্থান করে আমরা বিভিন্ন বস্তুর স্থির বা গতিশীল অবস্থার বর্ণনা করি। তখন পৃথিবী পৃষ্ঠ হচ্ছে একটি নির্দেশতন্ত্র। লক্ষ্য করো, ধরো আমরা পৃথিবী পৃষ্ঠে কোনো একটি জায়গাতে অবস্থান করছি। এখানে পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা কোনো একটি বস্তুকে দেখছি, ধরো একটি গাড়ি চলছে। তাহলে সেক্ষেত্রে পৃথিবী পৃষ্ঠকে স্থির নির্দেশতন্ত্র হিসেবে আমরা ধরে গাড়িটির গতির অভিমুখ ইত্যাদিগুলিকে আমরা এখানে নির্ণয় করছি। তাহলে পৃথিবী পৃষ্ঠ একটি হচ্ছে সুবিধাজনক নির্দেশতন্ত্র। তারপরে দেখো, ধরো একটি ট্রেনের মধ্যে আছি, এবং যখন ট্রেনের মধ্যে আছি, তাহলে ট্রেনের ভিতরে যখন আমরা আছি তখন তার সাপেক্ষে বাইরের বস্তুগুলির গতি বিশ্লেষণ করছি। তখন ট্রেনের ভিতরটা আমার কাছে একটি নির্দেশতন্ত্র হিসেবে দেখা দিল। তাহলে দেখা যাচ্ছে যে নির্দেশতন্ত্র হচ্ছে এমন একটি বস্তু যার সাপেক্ষে অন্য কোনো বস্তুর গতিশীলতা বা স্থির অবস্থার বর্ণনা করা যায়। তাহলে নির্দেশতন্ত্র ছাড়া, নির্দেশতন্ত্র বা কোনো একটি বস্তুর প্রকৃত অবস্থান দেখে তবেই কোনো একটি যার বস্তুর অবস্থান বা গতিবেগ ইত্যাদিগুলিকে বিশ্লেষণ করা সম্ভব হয়। তাহলে লক্ষ্য করে দেখ, যেহেতু আমরা বলেছি যে সমস্ত চরম বা পরম স্থিতি বস্তু বলে কিছু হয় না, সেই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে আলোচনার সময় পৃথিবী পৃষ্ঠকে আমরা নির্দেশতন্ত্র হিসেবে ধরে নেব, এবং পৃথিবীর নির্দেশতন্ত্র থেকে অন্যান্য বস্তুগুলির অবস্থান নির্ণয় করব। আরেকটা বিষয় আমাদের এখানে বিশেষভাবে বলা প্রয়োজন, আমরা তো সমগ্র গণনাগুলো যা কিছু ক্যালকুলেশন বা অঙ্ক আমরা করব, সেগুলো আমরা খাতায় করব। তার ফলে আমরা যখন এরপরে নির্দেশগুলো নেব, তখন কোনো একটা বস্তু কণার অবস্থান বা কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য
একটি নির্দিষ্ট বিন্দুকে ধরে নেব এবং সেই বিন্দু থেকে বস্তুর দূরত্ব, বস্তুর অবস্থান, গতিবেগ, সরণ ইত্যাদিগুলিকে আমরা নির্ণয় করব। যে কোনো ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো যে আমি যদি কোনো একটি বস্তু কণার বা বস্তুর অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমার অবস্থানটা ঠিক কোথায় সেটা আগে নির্ণয় না করলে আমরা সেই বস্তুর দূরত্ব নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। উদাহরণস্বরূপ তুমি লক্ষ্য করে দেখবে যে ধরো আমরা যদি বলি যে কোনো একটা জায়গার দূরত্ব, সেটা আমরা নির্ণয়, ধরো দিল্লির দূরত্ব আমরা নির্ণয় করতে চাই, তো দিল্লির কত দূর, এই কথাটার প্রকৃত উত্তর হবে না, কারণ হচ্ছে বিভিন্ন জনের কাছে দিল্লির দূরত্ব বিভিন্ন হবে। তাহলে কোনো একটি নির্দিষ্ট বিন্দু বা কোনো একটি নির্দিষ্ট অবস্থান যদি আমরা বলতে না পারি, তাহলে সেই বিন্দু অবস্থান থেকে দিল্লির দূরত্বটি নির্ণয় করা সম্ভবপর নয়। সেই জন্যে ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া যাবে। তখন ধরো একজন কলকাতায় অবস্থান করলে তার জন্য দিল্লির দূরত্ব যা হবে, কেউ যদি হায়দ্রাবাদে অবস্থান করে তার জন্য দিল্লির দূরত্ব ভিন্ন হবে। সেই জন্যে কোনো একটি বিন্দু থেকে দূরত্ব কত বা কোনো একটি অবস্থান থেকে কোনো বস্তু কণা, কোনো বস্তুর দূরত্ব কত, সেটা নির্ণয় করতে গেলে যে বিন্দু বা যে বস্তু থেকে আমরা দূরত্বটা নির্ণয় করব, সেই বস্তুটাকে আগে চিহ্নিতকরণ করতে হবে। প্রকৃতপক্ষে সেটাই আমাদের মূলবিন্দু হবে, সেটাই আমাদের অরিজিন হবে, সেটাই আমাদের অবস্থান। এবারে দেখো আমরা কতগুলি বিভিন্ন নির্দেশতন্ত্র দেখাবো। নির্দেশতন্ত্রের মধ্যে রয়েছে কার্টেসীয় নির্দেশতন্ত্র, ফরাসি গণিতজ্ঞ দেকার্তের উদ্ভাবন করা নির্দেশতন্ত্র, এটাকে বলা হচ্ছে কার্টেসীয় নির্দেশতন্ত্র। কার্টেসীয় নির্দেশতন্ত্রে স্থানাঙ্কের সাহায্যে কোনো বস্তু কণার অবস্থান সূচিত করা হয় এবং এই নির্দেশতন্ত্র তিন প্রকারের হয়। একটা হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্র, একমাত্রিক কার্টেসীয় নির্দেশতন্ত্র, 2 নম্বর হচ্ছে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, আর 3 নম্বর হচ্ছে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। তাহলে কার্টেসীয় নির্দেশতন্ত্র দেখা যাচ্ছে 3 প্রকারের হবে। একটা হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্র, দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র এবং ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। এখানে প্রথমে আমরা দেখব একমাত্রিক নির্দেশতন্ত্র। প্রথমে দেখে নাও একমাত্রিক নির্দেশতন্ত্র। দেখো একমাত্রিক নির্দেশতন্ত্র, একমাত্রিক নির্দেশতন্ত্র। দেখো একমাত্রিক নির্দেশতন্ত্র কি বোঝাচ্ছে, ধরে নাও কোনো একটি বিন্দু এক্স অক্ষ বরাবর গতিশীল আছে। তোমরা সকলেই জানো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ কিভাবে অঙ্কন করতে হয়। তো আমরা ধরে নিচ্ছি একটি বস্তু কণা এক্স অক্ষ বরাবর গতিশীল আছে এবং কোনো একটি নির্দিষ্ট বিন্দু হলো মূল বিন্দু। এই যে আমরা একটু আগে বলেছিলাম যে কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে যে বিন্দুটি থেকে অবস্থান নির্ণয় করতে হবে, সেই বিন্দুটি প্রাথমিকভাবে চিহ্নিত করতে হবে। তাহলে দেখো এই বিন্দুটা আমরা ধরে নিচ্ছি, এটাকে বলা হয় মূল বিন্দু, অরিজিন। এইটাকে বলা হচ্ছে মূল বিন্দু, অরিজিন, এবং এইটা হলো এক্স অক্ষ, এটা হলো এক্স অক্ষ, ঠিক আছে, এটা হলো এক্স অক্ষ। তাহলে দেখা যাচ্ছে যে এক্স অক্ষ বরাবর বস্তুটি গতিশীল আছে এবং নির্দিষ্ট বিন্দু হলো ও, এটা হলো অরিজিন, এবং বস্তু কণার অবস্থান ধরে নিচ্ছি এ বিন্দু। বস্তু কণার অবস্থান ধরে নিচ্ছি এ বিন্দু। বস্তু কণার অবস্থান এখানে এ বিন্দুতে। তাহলে ও বিন্দু থেকে কণার দূরত্ব, এই যে এক্স, ও এ সমান এক্স ধরে নিলাম, ও এ সমান হলো এক্স। তাহলে ও বিন্দু থেকে কণার যে দূরত্ব সেটা হলো এক্স। তাহলে এই এক্স এর সাহায্যে কণাটির অবস্থান নির্ণয় করা যায়। অর্থাৎ ও থেকে ওই কণাটির দূরত্বের সাহায্যে কণাটির অবস্থান সম্পূর্ণরূপে প্রকাশ করা সম্ভব হচ্ছে। এক্ষেত্রে এই যে নির্দেশতন্ত্রটি পাওয়া যাচ্ছে, ধরো বস্তু কণার অবস্থান নির্ণয় করবার জন্য কেবলমাত্র এই যে দূরত্ব ও এ সমান এক্স, এইটার সাহায্যেই এ বিন্দুর অবস্থানকে নির্ণয় করা সম্ভব হচ্ছে। তাহলে দেখো এই যে নির্দেশতন্ত্র, এখানে কেবলমাত্র একটাই অবস্থান অর্থাৎ এক্স, এর সাহায্যে বস্তু কণাটির অবস্থান কোথায় সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারছি। তাহলে এই যে নির্দেশতন্ত্রটি হলো, এটা হলো একমাত্রিক কার্টেসীয় নির্দেশতন্ত্র।
মনে রাখতে হবে আমরা নির্দেশতন্ত্রকে বলেছিলাম পৃথিবী পৃষ্ঠকে আমরা নির্দেশতন্ত্র হিসেবে ধরব, কিন্তু আমরা তো গণনা ক্যালকুলেশন যা কিছু করব খাতায়, তো সেই হিসেবে খাতায় যখন আমরা অঙ্কন করব তখন আমরা কার্টেসীয় নির্দেশতন্ত্র অনুযায়ী এই বিন্দুটাকে আমরা ধরে নেব। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হলো ওয়ে ইকুয়াল টু এক্স। এক্স অক্ষ বরাবর এটা গতিশীল আছে, কোনো একটা বস্তু গেছে, এ বিন্দুতে যখন বস্তুটি অবস্থান করছে তখন ও থেকে তার দূরত্ব হচ্ছে এক্স। অতএব এটা একটাই মাত্র স্থানাঙ্কের সাহায্যে বস্তুটির অবস্থান নির্ণয় করা সম্ভব। এই নির্দেশতন্ত্রটাকে বলা হচ্ছে একমাত্রিক গতি, এবং কণার গতিটাকে বলা হচ্ছে একমাত্রিক গতি, এবং নির্দেশতন্ত্রটাকে বলা হবে একমাত্রিক নির্দেশতন্ত্র। ক্লিয়ার হলো? এটাকে বলা হবে একমাত্রিক নির্দেশতন্ত্র। দেখে নাও, এবারে দেখো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করব। দেখো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র কোনো কণা যদি দ্বিমাত্রিক স্থানে অথবা সমতলে অবস্থান করে, যদি কোনো একটি বস্তু সমতলে অবস্থান করে অথবা দ্বিমাত্রিক স্থানে অবস্থান করে, তবে তার অবস্থান সূচিত করবার জন্য দুটি পরপর লম্ব অক্ষ নেওয়া হয়। অর্থাৎ একটা এক্স অক্ষ নেওয়া হয়েছে ও এক্স, আর একটা নেওয়া হচ্ছে ও ওয়াই। ও এক্স এবং ও ওয়াই নিতে হয়। এক্ষেত্রে এক্স ওয়াই যে স্থানাঙ্কটি আছে এর দ্বারা পি বিন্দুর অবস্থানটি, এখানে পি বিন্দু দেখানো হয়েছে, পি বিন্দুর অবস্থানটি নিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব হয়। এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে গঠিত নির্দেশতন্ত্র, যেহেতু দুটি অক্ষ আছে এবং কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় করবার জন্য দুটি স্থানাঙ্কের প্রয়োজন হয়, সেই জন্য এই নির্দেশতন্ত্রটিকে বলা হচ্ছে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র বা দ্বিমাত্রিক কার্টেসীয় নির্দেশতন্ত্র। দ্বিমাত্রিক কার্টেসীয় নির্দেশতন্ত্র। এখানে লক্ষ্য করে দেখো, কোনো একটা বিন্দুর অবস্থান, এই বিন্দুটা হলো পি, তাহলে প্রকৃতপক্ষে এক্স অক্ষ বরাবর সেটা এক্স পর্যন্ত, তারপরে ওয়াই অক্ষ বরাবর এই ডিস্টেন্সটা ওয়াই, অর্থাৎ এইটুকু হলো এক্স, এইটুকু হলো ওয়াই। দিয়ে পি বিন্দুর অবস্থান হচ্ছে, অবস্থান স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, এবং ওপি এই ডিস্টেন্সটাকে আমরা আর ধরে নিচ্ছি। অতএব আর ইকুয়াল টু, এখানে লক্ষ্য করো, আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর এর অবস্থানটা নির্ণয় করা গেল। এই ধরনের মানে নির্দিষ্ট সমতলে গতিশীল কোনো কণা যদি গতি হয় তাহলে তাকে বলা হবে দ্বিমাত্রিক গতি। তাহলে এইটা হচ্ছে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র এবং গতি হলো দ্বিমাত্রিক গতি। এরপরে আমরা দেখব ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। দেখো, স্বাভাবিকভাবে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রটা তিনটে অক্ষ আমরা নেব। এদিকে দেখো, এটা হলো এক্স অক্ষ, এইটা হলো ওয়াই অক্ষ, আর এইটা হলো জেড অক্ষ। এইটা হলো মূলবিন্দু। আমরা অলরেডি বলেছি যে মূলবিন্দুর অবস্থান সর্বদাই সঠিকভাবে নির্ণয় করতে হবে। তাহলে মূলবিন্দুটা আমরা এখানে পেলাম, এবং এইখানে আমরা একটা বস্তু কণা নিলাম অবস্থান। এর দেখো তিনটে স্থানাঙ্ক লাগবে, এক্স কমা ওয়াই কমা জেড, এক্স কমা ওয়াই কমা জেড। এবারে দেখো এক্স কমা ওয়াই কমা জেড। এবারে দেখো এখান থেকে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করলাম,
এটা হলো জেড অক্ষ বরাবর গতি, তারপরে হচ্ছে এইভাবে আমরা এখান থেকে দেখাবো। এবার দেখো, ত্রিমাত্রিক নির্দেশ স্থানে কোনো কণার অবস্থান সূচিত করবার জন্য একটি নির্দিষ্ট বিন্দু মূল বিন্দু নেওয়া হয়েছে এবং এখান থেকে 3টি সরলরেখা আমরা এখান থেকে দেখছি, ঠিক আছে, দিয়ে পি বিন্দুর অবস্থানটা নির্ণয় করা হচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই যে পি বিন্দুর অবস্থান নির্ণয় করবার জন্য 3টে স্থানাঙ্কের প্রয়োজন হয়, অর্থাৎ পি বিন্দু এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ ব্যবহার করতে হবে এবং পি বিন্দুর অবস্থান নির্ণয় করবার জন্য 3টে স্থানাঙ্ক এখান থেকে নির্ণয় করতে হবে। এটাকে আরেকটি পদ্ধতিতে আমরা দেখাতে পারি, দেখে নাও। দেখো, এইটা হলো মূল বিন্দু। তাহলে কোন একটা বিন্দুর অবস্থান যদি আমরা এখানে পি নির্ণয় করি, তাহলে ধরো সেটা প্রথমে এক্স পর্যন্ত গেল, তারপরে এই দিকে ওয়াই পর্যন্ত যাবে, তারপরে জেড পর্যন্ত যাবে। এইভাবে এক্স কমা ওয়াই কমা জেড এইভাবে বস্তুর অবস্থানকে চিহ্নিত করা সম্ভব হবে। তাহলে দেখা যাচ্ছে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে বস্তুর যে দূরত্ব, এই দূরত্বটা এখান থেকে দেখাতে যদি আর হয়, তাহলে আর ইকুয়াল টু হবে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। এখানে অনুযায়ী লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে দূরত্বটা এবং এটা হচ্ছে আর, আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইভাবে আমরা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রটিকে এখানে আমরা দেখাতে পারি, ঠিক আছে।